আবার চলে এলাম স্পিরিচুয়াল ওয়েলবিং এর 4th সেমের যে সিলেবাস তার লাস্ট ইউনিটটা নিয়ে। ক্লাস 12 4th সেমিস্টার স্পিরিচুয়াল ওয়েলবিং এর লাস্ট ইউনিটে কি আছে এবার আমরা দেখে নিই। টেকনিক্স অফ নার্চারিং স্পিরিচুয়াল ওয়েলবিং। স্পিরিচুয়াল ওয়েলবিং এর টেকনিক গুলো আমরা কিভাবে প্রতিপালন করব। ডিটারমিনেশন, prevention of illusion and deception, overcoming temptation, sacrifice, embracing the new, unconditional acceptance, mindfulness, meditation, yoga. তো এগুলো এই যে কটা টেকনিক আমি দিয়েছি, এই টেকনিকের মাধ্যমে আমরা এর আগে পর্যন্ত যে স্পিরিচুয়াল ওয়েলবিং এর বিষয়গুলোকে উত্থাপন করেছি, প্রেজেন্ট করেছি তোমাদের সামনে, আমি সেইগুলো প্রতিপালন করব এগুলোর দ্বারা। এই কৌশলগুলো আমাদের সেই আচরণ করতে সহায়তা করবে। প্রথম হচ্ছে ডিটারমিনেশন, প্রিভেনশন অফ ইলিউশন অ্যান্ড ডিসেপশন, ওভারকামিং টেম্পটেশন, অর্থাৎ সংকল্প, মায়া বা বিভ্রম এবং প্রতারণার হাত এড়ানো, ওভারকামিং টেম্পটেশন, প্রলোভনকে অতিক্রম করা, স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ, এমব্রেসিং দ্য নিউ, নতুনকে আলিঙ্গন করা বা নতুনকে স্বীকৃতি দেওয়া বা নতুনকে অ্যাকসেপ্ট করা, আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, নিঃশর্ত স্বীকৃতি, যেখানে কোনো শর্ত নেই যে এটা এতটা আমার পেলে এতটা আমি স্বীকার করব বা স্বীকৃতি জানাবো, তা নয়, একটা সুন্দর নিঃস্বার্থ নিঃশর্ত স্বীকৃতির পরিবেশ মাধ্যমে স্বীকৃত হওয়া। মাইন্ডফুলনেস, মেডিটেশন। মাইন্ডফুলনেস হচ্ছে সচেতন মনোনিবেশ, অর্থাৎ আমি জানি আমার এই বর্তমান সময় কি ঘটছে সেই সম্পর্কে আমি খুব সজাগভাবে সচেতনভাবে সেটা সম্পর্কে জানবো এবং যা ঘটছে সেটাকে জীবনে গ্রহণ করব। মেডিটেশন, ধ্যান, যোগা বা যোগ ক্রিয়া। এবার আমরা সেগুলো পড়বো একে একে। ডিটারমিনেশন। ডিটারমিনেশন আমাদের কথায় বলে ঘোড়াকেও উচ্চতম পাহাড় জয় করতে সাহায্য করে। যা অসম্ভব তাকে সম্ভব করে তোলে সংকল্পের ওজন বা সংকল্পের তীব্রতা। সেক্ষেত্রে সংকল্প হচ্ছে এতটাই জরুরি, সংকল্পের দৃঢ়তা এতটাই দরকার যে জীবনের প্রত্যেক ব্যক্তির সামনে নানা রকম বাধা আসে, নানা রকম বিপদ আসে। সেই বাধা বিপদ দৈনন্দিন অসুবিধাগুলো কাটিয়ে আমরা যাতে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারি, তার জন্য দরকার ডিটারমিনেশন। ডিটারমিনেশন ইজ দ্য unwavering resolve and persistent will to pursue goals, overcome obstacles, and stay committed to one's path, even amidst doubt or difficulty, often fueled by faith, purpose, and inner conviction. অর্থাৎ সংকল্প, বিশ্বাস, উদ্দেশ্য এবং ভিতরের একটা অদম্য ইচ্ছা, এগুলোর দ্বারা যখন সমস্ত বাধা কাটিয়ে একভাবে লক্ষ্যের প্রতি স্থির থেকে এগিয়ে যাওয়াটা ঘটে, সম্ভব হয় উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেশন বা সংকল্পের মাধ্যমে। It's the inner strength to choose personal growth over distractions, transforming belief into consistent action, leading to deeper connection with self-realization. অর্থাৎ এটা এমন একটা অন্তঃশক্তি যা আত্মোন্নতিকে সহায়তা করে, মনের যে ভ্রান্তি, দিকভ্রান্ত হওয়া, এগুলো রোধ করে, নিজের বিশ্বাসকে
সঙ্গে নিয়ে একটা কনসিস্টেন্ট ক্রিয়ার মাধ্যমে আমরা আত্মোপলব্ধির চরম জায়গাটিতে পৌঁছই এই ডিটারমিনেশনের মাধ্যমে। এখানে দেখো, এখানে একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে ডোন্ট কুইট। এটাকে রেখেই আমরা যদি দেখি, এর মধ্যেই রয়েছে ডু ইট, অর্থাৎ কুইটও যেমন করবো না, কুইট তো করবোই না, এটা করে দেখাবো। এই দুটো একসাথেই এই কথাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা সংকল্পকে একটা সিম্বলিক্যালি প্রেজেন্ট করছে। এই স্পিরিচুয়াল ডিটারমিনেশনের কি অ্যাসপেক্ট গুলো একটু দেখে নি। একটা হচ্ছে পারপাস ড্রাইভেন, centered on a higher purpose such as serving God, achieving enlightenment or connecting with the Supreme, etc. আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য, বৃহত্তর উদ্দেশ্য স্থির করব। সেই স্থির করার প্রতি একটা তাগিদ থাকবে, উইল পাওয়ার অ্যান্ড অ্যাকশন, আমাদের ইচ্ছা শক্তি এবং ক্রিয়া থাকবে, ওভারকামিং অবস্ট্যাকলস থাকবে, অর্থাৎ বাধাগুলোকে জয় করে এগোনোর তাগিদ থাকবে। বাধাগুলো জয়ের দিকে আমাদের অবশ্যই একটা দৃপ্ততা, দৃঢ়তা থাকবে। ফেথ অ্যান্ড ট্রাস্ট থাকবে যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ ইট। এই হ্যাঁ বাচক বা ইতিবাচক দৃঢ়তা থাকবে। ইনার ফোকাস থাকবে, অর্থাৎ আভ্যন্তরীণভাবে নির্দেশিত একটা উদ্দেশ্যের দিকে দৃঢ় সংকল্প, দৃঢ়বদ্ধতা থাকবে যে আমাকে ওই স্থানে, ওই জায়গায় বা ওইখানে পৌঁছতে হবে। এই সব কটা থাকবে ডিটারমিনেশনের মধ্যে। এখানে সাইকোলজি আমাদের একটা থিওরি দিচ্ছে, মনোবিজ্ঞান। সেলফ ডিটারমিনেশন থিওরি কিভাবে কাজ করে দেখো। ইন সাইকোলজি, সেলফ ডিটারমিনেশন থিওরি SDT explains that determination or self-determination stems from fulfilling basic needs for autonomy, competence and relatedness, leading to greater intrinsic motivation, well-being, healthier behaviors and lasting personal growth. অর্থাৎ সাইকোলজির এই থিওরি অনুযায়ী প্রত্যেক ব্যক্তি এই যে সংকল্প তৈরি হয় কোথা থেকে, তার স্বায়ত্ত শাসনের উপর, অর্থাৎ নিজের ওপর এবং পরিবেশের ওপর তার যে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণ ক্ষমতা যত থাকবে সেটা আসবে। কম্পিটেন্স থাকবে, কাজের উপর, স্কিলের উপর, দক্ষতার উপর আমাদের প্রভুত্ব বা মানে একটা বজায় থাকবে আমাদের নিজেদের আরোপ করা ক্ষমতা, আমাদের ক্ষমতাটা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে। অ্যান্ড রিলেটেডনেস, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্ক, অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য যখন আমি গ্রহণ করছি, সেই উদ্দেশ্যের দিকে যখন এগোচ্ছি, তখন বাকি পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা রিলেটেডনেস বা সম্পর্কগুলো আমাদের জানতে হবে। এখান থেকে তৈরি হয় আমাদের সেলফ ডিটারমিনেশন। এবং তৈরি হলো এই তিনটে বিষয় থেকে। এটা নিয়ে যাচ্ছে কোথায়, আমাদের ইন্ট্রিনসিক মোটিভেশন তৈরিতে, অর্থাৎ যে মোটিভেশন বা যে প্রেরণা আমাদের ভিতর থেকে আসে, কোনো কিছু বাইরের কোনো ফল লাভের জন্য নয়, ভিতর থেকে আত্মসন্তুষ্টি নামক একটি ফল প্রদান করে আমাদের এই মোটিভেশন, এবং ভালো থাকা, সুস্থ আচরণ এবং আত্মোন্নতির দিকে নিয়ে যায়। এটাই ডিটারমিনেশন। Psychologically, বা from psychological perspective, it is the determination or self-determination. Self-determination এর তাহলে মূল জিনিসগুলো কি? Enhanced motivation, কি পাওয়া যায় এই ডিটারমিনেশন থেকে, আমরা কি পাই, এগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো, আমাদের মোটিভেশনকে এনহান্স করে,
তোমরা জানো সব কাজের জন্য, জীবনের সকল উন্নতির জন্য মূল সূত্রটি হলো মোটিভেশন। তো সেই মোটিভেশন বা প্রেরণাকে উন্নত করে, বৃদ্ধি করে, ভালো থাকাকে উন্নত করে, হেলদিয়ার অ্যান্ড লাস্টিং বিহেভিয়ার্স, আচরণকে কনসিস্টেন্সি দেয়, ধারাবাহিকতা দেয় এবং তাকে সুস্থ রাখে, গ্রেটার এজেন্সি অ্যান্ড গ্রোথ, অনেক রকমের সামাজিক সংযোগ তৈরি করে এবং উন্নতি দেয়, বেটার রিলেশনশিপ, সম্পর্কগুলোর সুস্থ বজায় রাখা সম্ভব হয় এবং ইনক্রিজড ইনক্লুসিভনেস বাড়ে। একটা সবকিছুকে আমরা গ্রহণ করে সেগুলোকে সঙ্গে রেখে এগোতে শিখি। এখানে দেখো একটা ছবিতে আমরা সেলফ ডিটারমিনেশন থিওরি দিয়েছি যে 3টে মূল জিনিস আমাদের দরকার সেলফ ডিটারমিনেশন তৈরির জন্য। এখানে আমি লিখে দিয়েছি অটোনমি, কম্পিটেন্স আর রিলেটেডনেস। অর্থাৎ নিজের ক্ষমতা এবং পরিবেশের ওপর একটা নিয়ন্ত্রণ, কম্পিটেন্স মাস্টারি থাকবে নিজের দক্ষতার ওপর, আর রিলেটেডনেস সবকিছুর সঙ্গে সম্পর্কগুলো ঠিক কোন সূত্রে গ্রথিত সেটাকে আমরা অনুভব করতে পারবো। এই 3টে জিনিস থাকলে তবে সেলফ ডিটারমিনেশন এনহান্সড হবে বা ইনক্রিজড হবে। প্রিভেনশন অফ ইলিউশন এন্ড ডিসেপশন। আমরা চলে আসছি ডিটারমিনেশনের পরের বিষয়, প্রিভেনশন অফ ইলিউশন এন্ড ডিসেপশন। অর্থাৎ বিভ্রম বা মায়া এবং প্রতারণা, এগুলোর হাত থেকে নিজেকে কি করে বাঁচাবো, এটা অবশ্যই শিখতে হয়। স্পিরিচুয়াল ওয়েলবিং জানতে হলে, সেই অনুশীলন আমাদের জীবনে করতে গেলে আমাদের অবশ্যই দরকার এটা জানা যে কি করে চারপাশের যে মায়া বা বিভ্রম, এই বিভ্রান্তি থেকে নিজেকে কি করে সত্যটাকে বেছে নিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাব সেটা জানতে হবে। Illusion or Maya in spirituality is a powerful force which distort reality. এটা অবশ্যই জানতে হবে। আমরা অনেক সময় এরকম পরিবেশে পড়ি যে মনে হয় যেন কারোর আচরণ দেখে সে আমার খুব বন্ধুস্থানীয়, সে আমার উপকার করবে, অথবা কোন একটি পরিবেশকে মনে হয় বেশ আকর্ষণীয়। পরে বাস্তবে কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে যখন পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে আমরা দেখতে পারি যে না, যা ভেবেছিলাম সেটা সম্পূর্ণ ভুল। এবং তখনই আমাদের মধ্যে দেখা দেয় নানা রকম হতাশা, ব্যথা, বেদনা, দুর্দশা, দুঃখ, মর্মপীড়া, এগুলো দেখা দেয়। তো সেই বিভ্রান্তি বা ইলিউশন কে যদি আমরা প্রথমে নিজেদের বুদ্ধির সাহায্যে বা নিজেদের বোধের সাহায্যে যদি চিহ্নিত করতে পারি, তাহলে নিজেকে তার হাত থেকে আমরা এড়িয়ে নিয়ে যেতে পারবো এবং প্রতারিত হব না। মায়ার অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে প্রতারিত হওয়া, সেই প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারবো। তো it makes the temporary world seem permanent and bind us to desire and suffering. এবার এই যে সাময়িক একটা ভ্রান্তি তৈরি হচ্ছে যে এই ব্যক্তি আমার বন্ধু, বা এই বিষয়টি আমার খুব সহজ, বা এই পরিবেশটা আমার জন্য খুব মসৃণ, এই বিভ্রান্তিটা আলটিমেটলি কি করছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে যেন এটাই সব, এবং আমাকে নানা রকম তার ভেতর আমার আশা আকাঙ্ক্ষা জন্মাচ্ছে সেগুলিকে ঘিরে, এবং সেটা যখন প্রমাণিত হচ্ছে যেটা সম্পূর্ণ ইলিউশন, ওর মধ্যে সত্য নেই, ওটা মিথ্যা, তখন আমরা প্রচন্ড ভাবে সাফারিং হচ্ছে আমাদের। Besides that, deception involves outright falsehoods or internal hypocrisy. এই ধরনের নিজের বিভ্রান্তি থেকেও আরো অনেক রকমের আছে, ফলসহুডস আছে, ইন্টারনাল হিপোক্রিসি আছে। বোথ ইলিউশন এন্ড ডিসেপশন হিন্ডার স্পিরিচুয়াল ট্রুথ। এই সব কটাই আধ্যাত্মিক সত্যকে, বাস্তবতাকে সরিয়ে দেয় আমাদের চোখের সামনে, কুয়াশার দ্বারা আচ্ছন্ন করে রাখে, সত্যকে আমাদের সামনে উন্মোচিত হতে দেয় না।
এই সত্যকে জানতে হলে, জীবনের পরম সত্য, জীবনের চলার পথে যা তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে, তোমাকে ডিস্ট্রাক্টেড করবে না, তোমাকে নেতিবাচক দিকে সরাবে না, সেই পথে তোমাকে নিয়ে যেতে গেলে, তোমাকে নিয়ে যাবে যে সত্য, সেই সত্যকে মায়ার কুয়াশায় ঢাকা পড়ে যায়। এই awareness, inner quiet and focusing on internal reality over worldly illusions are key to transcending them. এখানে দেখবো আমরা 7 veils of illusion রয়েছে। Separation, scarcity, control, unworthiness, time, fear, death. 7 ধরনের ইলিউশন আমাদের সামনে, আমরা কনফ্রন্টেড হই এই 7 ধরনের ইলিউশনের সঙ্গে। কি কি? সেপারেশন, বিচ্ছিন্নতা, ভুগি আমরা, সাফার করি। সত্যি কি বিচ্ছিন্ন হই? সত্যি কি সে আমার ছিল? বিচ্ছিন্নতাটা তো সাময়িক। এই সেপারেশন, স্কেয়ারসিটি, অভাব, অভাব আমাদের মনে নেই কি? অভাব কি সবটাই বাস্তবে রয়েছে? অভাব তো দেখে তৈরি হয়, বিভিন্ন তুলনামূলক ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসে অভাবের ধারণা। কন্ট্রোল, আমার কন্ট্রোলে আছে, আমার কন্ট্রোলে ভাই আমি নিজেই নেই, আমি নিজেই কি পুরোটা আমার কন্ট্রোলে? তাহলে অন্যান্য ব্যক্তি, মানুষ, অন্যান্য পরিবেশকে আমি কিভাবে কন্ট্রোল করব? সেই কন্ট্রোল যদি থেকেও থাকে বলে মনে করি, সেটা সর্বৈব মিথ্যা। হয়তো কোনো চেয়ারের জন্য, হয়তো কোনো পদের জন্য সেটা মনে হচ্ছে আমার কাছে কন্ট্রোল। যেদিন সেই চেয়ার থেকে আমার স্খলন করবে, সেই দিন আমার কাছে কিচ্ছু নিয়ন্ত্রিত থাকবে না। তাহলে এই যে নিয়ন্ত্রিত, এই বিষয়টিও সম্পূর্ণ বিভ্রান্তি। আনওয়ার্ডিনেস, যোগ্যতা, সেখানেও অনেক ভ্রান্তি রয়েছে। টাইম, সময়, ভাবি অনেক সময় আছে, সময়, টাইম অলওয়েজ ফ্লাই। ফিয়ার, ডেথ, ফিয়ার, ভয়। কিসের ভয়? ভয় একটা কুয়াশা, ভয় যেটা সত্যকে দূরে সরিয়ে রাখে। ভয়কে সরিয়ে সত্যের দিকে এগোতে হয়। ভয় নিজে নিজে সরে যাবে একদিন, কিন্তু আমরা ভয় পাই, আমরা অন্যায়কেও ভয় পাই, আমরা অনেক কিছুকে ভয় পাই, তার ফলে জীবনে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই। ডেথ, ডেথ অনিবার্য একটা ব্যাপার, তাই সদা সর্বদা আমরা ডেথকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। ওকে নিয়ে এতটাই ভাবি আমরা, এত ওভার হাইপড একটা জিনিস যেটা এতটা অনিবার্য, সেটাকে নিয়ে এত ওভার হাইপ করার কোনো দরকারই, এত একে প্রাধান্য দেওয়ারই দরকার। জীবন যতটা আছে আমরা কর্মে ব্যস্ত থাকি। তো এই গুলো হচ্ছে আমাদের মায়ার যে 7টা দেখলাম নিদর্শন। তাহলে আমাদের কিছু স্ট্র্যাটেজিস দেখবো, কি করে আমরা এই মায়ার হাত থেকে বা বিভ্রান্তির হাত থেকে নিজেদেরকে আমরা সরিয়ে রাখতে পারবো। Preventing illusion and deception in psychology involves strategies for both avoiding being misled by others and reducing self-deception, primarily through critical thinking, seeking diverse perspectives, and practicing self-awareness. Practice critical thinking. Engage a scientific mindset by questioning claims and looking for information that disproves initial beliefs rather than only seeking information that confirms them. অনেক সময় না আমরা ভাবি যে আমরা সত্যিটা জানতে পেরেছি, অনেক সময় অনেক যুক্তিও থাকে বিভ্রান্তিমূলক। সেই জায়গা থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর দ্বারা যুক্তিগুলোকে বারবার সেচন করা, যুক্তিগুলোকে বারবার চেক আউট করা, এবং বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন রকম বিষয়ে বিভিন্ন পড়াশোনার মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কনফার্মেশন বায়াস যেটাকে বলে সেটাকে এড়ানো। নেক্সট হচ্ছে সিক আউটসাইড ওপিনিয়ন্স, get input from objective external sources, especially from people not emotionally or financially invested in the situation. অনেক সময় না আমরা যে পরিবেশের মধ্যে বিলং করি, সেই পরিবেশের লোকেদের সঙ্গে আলোচনা করি এবং সেভাবেই চলি, সেটা সবাই মিলে গিয়ে হয়তো ডুবতে পারি। তাই যখন কোনো এতটুকু কনফিউশন আসছে, বা আমরা কোনো একটা বড় কাজের একটা প্রজেক্ট নিয়েছি, বড় গোলের সঙ্গে নিজেকে জুড়ছি, আমরা সেই সিচুয়েশনের বাইরে
অবজেক্টিভলি কেউ দেখতে পারে সিচুয়েশনটাকে, এরকম মানুষের থেকে পরামর্শ নেব এবং দিতে পারবে সৎ পরামর্শ বা ঠিকঠাক এরকম মানুষের সঙ্গে আলোচনা করব। এভাবেও কিন্তু আমরা নিজেদের বিভ্রান্তিমূলক জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। Establish a behavioral baseline. Understand a person's normal behavior to better spot deviations. For example, changes in speech patterns, body language, or emotional responses that may indicate dishonesty. তো এখানে আরেকটাও রয়েছে, একটা মানুষের স্বাভাবিক আচরণকে তার ডেভিয়েটেড আচরণের থেকে পৃথক করা। For example, changes in speech pattern, body language, or emotional responses that may indicate dishonesty. এই যে যা স্বাভাবিক আর যা স্বাভাবিক নয়, এই দুটোর মধ্যে পার্থক্য করাটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বা বিভিন্ন পশ্চার জেস্টার বা কথার মাধ্যমে এগুলোকে ধরতে পারার ক্ষমতাটাকে বাড়াতে হবে। Increase cognitive load. Asking unexpected or reverse chronological questions can put pressure on a deceiver, making it harder for them to maintain a fabricated story and potentially causing inconsistencies to emerge. এমন অনেক প্রশ্ন করতে হবে যে জায়গাটাকে আমার মনে হচ্ছে যে বিভ্রান্তিমূলক, অনেক ধরনের প্রশ্ন করে সেখান থেকে আমাকে জেনে নিতে হবে যে সেখানটা সত্যিকারের বিভ্রান্তি কিনা, নাকি সেটা আমার মনে হচ্ছে বিভ্রান্তিমূলক, সেটা চেক করতে হবে। এবং সেখানে তার জন্য বিভিন্ন ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে হবে। Be aware of vulnerabilities. Understand common psychological vulnerabilities such as the illusory truth effect, repeated lies seem more plausible. মানে অনেক সময় অনেক মিথ থেকে বারবার বলে সত্যি করে দেওয়া হয়। সেক্ষেত্রে এইগুলো সম্পর্কে জানতে হবে। হ্যালো এফেক্ট কি, যে অ্যাজিউমিং কম্পিটেন্স ইন অল এরিয়াস বেসড অন ওয়ান ইমপ্রেসিভ ট্রেট। একটা জায়গায় হয়তো খুব ভালো দক্ষতা আছে, সে বোঝাচ্ছে তার সব জায়গায় দক্ষতা আছে, এবং আমরা তার একটা দক্ষতাকে দেখে বাকি দক্ষতাগুলোকে অ্যাজিউম করে নিচ্ছি। এরকম হচ্ছে না তো? এই ধরনের হ্যালো এফেক্ট বা এই রিপিটেড লাইস সিম মোর প্লজিবল, এই সব বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবো। ওভার কনফিডেন্স, এটাও অনেক সময় মিথ্যেটা অনেকে যখন খুব জোর দিয়ে বলে মনে হয় যেন সে খুব কনফিডেন্ট, কিন্তু দেখা যায় ওভার কনফিডেন্স অনেক ক্ষেত্রে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য প্রকাশিত হয়। Verify facts, cross-check information and claims using reliable external sources, especially when the information is presented with high confidence or strong emotional appeal. নানা রকম ফ্যাক্টস গুলোকে ক্রস চেক করতে বলা হচ্ছে, তার থেকে তথ্যগুলো সম্পর্কে, তার রিলায়েবিলিটি সম্পর্কে জানতে বলা হচ্ছে, বাইরের এক্সটার্নাল সোর্সেস থেকে ইনফরমেশন নিতে বলা হচ্ছে, এবং আবেগগতভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। অনেক সময় আমরা অতিরিক্ত আবেগগত ভাবে তাড়িত হয়ে অনেক কিছু বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নিয়ে থাকি বা অনেক বিষয়কে বিভ্রান্তিমূলক ভাবে বিশ্লেষণ করে থাকি, সেইগুলোকে চিনতে বলা হচ্ছে। এরপর আসছি এর পরের যে টপিক, রেজিস্ট্যান্স টেম্পটেশন, প্রলোভনকে কি করে আমরা আটকাবো। Resisting temptation involves recognizing triggers, distracting yourself with positive activities, setting boundaries, and seeking support, often through spiritual practices or talking to friends to build self-control and avoid actions you desire but know are wrong. তাহলে প্রলোভনকে আমরা আটকাবো কি করে, যে কোন বিষয়গুলো ওই প্রলোভনটাকে ট্রিগার করে সেই বিষয়গুলোকে আগে চিহ্নিত, তারপর সেই বিষয়গুলো থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ইতিবাচক কর্মে নিজেকে নিয়োজিত করব।
বিভিন্ন বাউন্ডারি সেট করবো যে এর বাইরে আমরা যাব না। প্রলোভনটা অনেক সময় যে বাউন্ডারির বাইরে থাকে তার আগেই বাউন্ডারি সেট করবো। And seeking support, often through spiritual practices or talking to friends. কখনো বন্ধুদের সঙ্গে কথা বলে বা স্পিরিচুয়ালি আমরা সাপোর্ট তৈরি করব বা পাবো, পেতে চেষ্টা করব। টু বিল্ড সেলফ কন্ট্রোল অ্যান্ড অ্যাভয়েড অ্যাকশনস। নানা রকম কাজ আছে যেগুলো আমাদের উচিত নয়, কিন্তু আমরা বুঝতে পারি যে উচিত না, তাও করে ফেলি। আমরা প্রলুব্ধ হই যাকে বলে। তো সে তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা প্রফেশনাল হেল্প নেওয়া অনেক সময় জরুরি হয়ে পড়ে, যেমন মদের প্রতি আসক্তি বা ধূমপানের প্রতি আসক্তি বা নানা রকমের রেস খেলা, এই ধরনের এগুলির প্রতি আসক্তি। আমরা অনেক সময় প্রফেশনাল হেল্প নিয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে যে টেম্পটেশন কিভাবে তৈরি হয় এবং টেম্পটেশনকে কিভাবে আমরা সরাতে পারি। আমরা নো বলতে পারি, বলতে হবে, এগুলো দুটোই খুব টেম্পটেশন তৈরি করে। একটা সেক্সুয়াল অ্যারাউজাল, একটা ধূমপান আমরা জানি আমাদের জন্য, আমরা আমাদের সামনেই দুটোই খুব প্রলোভনের রাস্তা থাকে, বিশেষ করে অ্যাডোলেসেন্টদের মধ্যে। তো এই দুটোকে আমি ওই জন্য এখানে দেখিয়েছি কিভাবে টেম্পটেশনকে আমরা বিষয়গুলোকে চিহ্নিত করব বা সেখান থেকে বেরোতে চেষ্টা করব। এখানে কিছু স্ট্র্যাটেজিস দেখবো কি করে টেম্পটেশন থেকে আমরা বেরিয়ে আসবো। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে হয়তো আমরা নিজেদের জন্য বেশ কিছুটা উপকার পেতে পারি এবং প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি। আইডেন্টিফাই ট্রিগার্স, know the people, places, modes that lead to temptation. সেই সব ট্রিগার গুলো, যে ব্যক্তি বা যে জায়গায় গেলে আমার ওটা ট্রিগার্ড হয়, বা যে ব্যক্তির সঙ্গে কথা বললে বা যে বস্তুটা দেখলে আমার ওইটা ট্রিগার্ড হয়, সেইগুলোকে এড়িয়ে চলতে হবে। অ্যাভয়েড সিচুয়েশন, স্টে অ্যাওয়ে ফ্রম প্লেসেস অর সার্কামস্টান্সেস দ্যাট স্ট্রংলি টেম্পট ইউ। আগে জানো কোনগুলো তোমাকে টেম্পটেড করছে, সেগুলোকে জানতে হবে, তারপর সেটাকে অ্যাভয়েড করতে হবে। ডিস্ট্রাক্ট ইউর সেলফ, নিজেকে ডিস্ট্রাক্টেড করো, সেখান থেকে সরিয়ে নাও। কিভাবে সরাবে? ফোকাসটা শিফট করো, বন্ধুদের সঙ্গে, অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটাও বা অন্য কোনো হেলদি অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে নিয়োজিত করো। ক্রিয়েট ডিস্টেন্স, মেক টেম্পটিং আইটেমস inaccessible and keep unhealthy food out of sight. একটা কোনো খাদ্য দেখলে তোমার মনে হয় যে খুব তুমি প্রলুব্ধ হও এবং সেটা তোমার স্বাস্থ্যের জন্য একদম ভালো না, তুমি তাহলে সেই খাদ্য যে দোকানে পাওয়া যায় তার সামনে দিয়ে বেশ কিছু কাল যেও না। এরকম ভাবে সেই বস্তুটা বা সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখো। কিপ ডিস্টেন্স। ডিলে দ্য আর্জ, এবং যখন একদম পারা যাচ্ছে না, ধরো কেউ ধূমপানে আসক্ত আছে, তখন দুবার ধূমপানের মধ্যে যে টাইমটা, যে ইন্টারভালটা, সেই ইন্টারভাল গ্যাপটা বাড়ানো। একবারে পুরোপুরি নিজেকে সরাতে না পারলেও সেই ইন্টারভাল গ্যাপটাকে বাড়াতে হবে। স্ট্রেনথেন ইউর উইল, ইচ্ছা শক্তিকে শক্ত করতে হয়, নানা রকম মোটিভেশনাল টক শুনতে হয় এ ব্যাপারে, ইনার স্ট্রেংথ বাড়াতে হয়, মেডিটেট করতে হয় এবং মেক ফার্ম ডিসিশন। প্রচন্ড কঠিন দৃঢ় চেতা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে হয় খুব খুব সহজ সরল ভাবে। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তের থেকে ভেবে চিন্তে খুব বলিষ্ঠ সিদ্ধান্ত মানুষকে কিন্তু প্রলোভন থেকে সরাতে সাহায্য করে। এরপর আমি আসছি স্যাক্রিফাইস। সারাক্ষণ আমরা জানি আমাদের প্রত্যেকের জীবন সেই সদ্যজাত থেকে পরিণত বয়স্ক হয়ে উঠেছে, যাদের যে দুজন মানুষের হাত ধরে, পিতা মাতা, তাদের স্যাক্রিফাইস ছাড়া আমরা কখনো এই জায়গায় পৌঁছতে পারি না। তো কম বেশি থাকে, কিন্তু তাদের স্যাক্রিফাইসটা আমরা সব থেকে পরিচিত শুনি। এছাড়াও আমরা জানি মানুষ মানুষের জন্য অনেকটাই ছাড়ে, নিজের স্বার্থকে সরিয়ে দিয়ে নিজের বলে যাকে আমরা ভাবি তাকে সেইটুকু দান করে বা প্রদান করে
তাকে সুরক্ষিত রাখা হচ্ছে, সেটাই স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মিনস গিভিং আপ সামথিং ভ্যালুয়েবল। সেটা টাইম হতে পারে, ইগো হতে পারে, ডিজায়ার হতে পারে, অ্যাকশন হতে পারে, জিনিসপত্র হতে পারে, as an offering for a higher purpose, fostering spiritual growth, devotion, and connection, moving beyond mere rituals to heartfelt offering of one's life and action. শুধু বাবা মার নয়, আমাদের এই স্যাক্রিফাইস অনেক বৃহত্তর ক্ষেত্রেও আমরা করতে পারি বা করে থাকে অনেক মানুষ। আমি আমাদের জীবনে আমরা দেখে থাকি যে অনেক ক্ষেত্রে সম্পত্তির বেশিরভাগটা দিয়ে দিলেন কোনো হয়তো বাচ্চাদের নার্সিংহোম করার জন্য বা শিশুদের শিক্ষার জন্য, কারো সম্পত্তির পুরোটাই দিয়ে দিলেন। মানে এরকম অনেক ক্ষেত্রে এই অফারিং গুলো আমরা পেয়ে থাকি। এগুলো স্যাক্রিফাইস অবশ্যই বলবো। এবং এর থেকেও বড় স্যাক্রিফাইস অনেকে অনেক সময় চক্ষু দান বা কিডনি দান এগুলো করে থাকেন, এগুলোকেও স্যাক্রিফাইস অর্থে ধরবো। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে স্যাক্রিফাইস হয়, সবকিছুর ক্ষেত্রেই হয়। স্যাক্রিফাইসের একটা খুব বড় ভূমিকা রয়েছে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এবং আমাদের জীবনের ক্ষেত্রে, যেটা একমাত্র মানুষই পারে। In psychology, sacrifice is a voluntary giving up of personal wants, needs, or resources for another's well-being, relationship, or a greater good, rooted in altruism, but often involving a cost to the self. While positive, it can become problematic when excessive, leading to resentment, burnout, and neglecting one's own needs, often driven by fear, guilt, or a sense of duty. আমরা যদি এই স্যাক্রিফাইসটা করে থাকি, আমাদের যেমন সন্তুষ্টি দেয়, কিন্তু যদি আমরা অপাত্রে করে থাকি, সেক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি হয়। সেক্ষেত্রে বি অ্যাওয়ার অফ ইট। স্যাক্রিফাইস সবসময় বুঝে সঠিক পাত্রে সেটা করা উচিত এবং সেটা এটার দ্বারাও কিন্তু আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস অনেকটাই হয়, যেটা আমাদের ভেতরে একটা ফুলফিলমেন্ট, ইনার ফুলফিলমেন্ট বজায় রাখে। এখানে আমরা একটা চিত্র দেখছি, মা আর মেয়ে যাচ্ছে, বৃষ্টি আসতে একটাই ছাতা। মা অবশ্যই করে মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, তার নিজের ভিজে হলেও সে মেয়েকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। এটা একটা খুব পরিচিত দৃশ্য এবং এই দৃশ্যের সঙ্গে আত্মত্যাগ কথাটি এমন ভাবে সংযুক্ত রয়েছে যে আত্মত্যাগের কথা আসতে আমাদের সবার আগে ওই জন্য মা বাবার কথাই স্মরণে আসে। কিন্তু আমরা অনেকেই অনেক ক্ষেত্রে জীবনে আত্মত্যাগ করে থাকি। সবসময় যে সেটা পরিপূর্ণভাবে ফলদায়ক হয় তা নয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ফলপ্রসূ না হয়, তখন আমাদের ক্ষেত্রে একটু হতাশা দেখা দেয়। তাই একটু বুঝে সেটা করা উচিত। স্যাক্রিফাইসের কিছু কি অ্যাসপেক্ট আছে। অফারিং দ্য সেলফ, নিজেরটুকু দেওয়া হয়। অ্যাকশন অ্যান্ড কন্ডাক্ট, ভালো কাজের জন্য, অন্যের ভালোর জন্য করা হয়। Renunciation, letting go of ego, jealousy, hatred, and attachment to worldly pleasures for higher virtues like love and compassion. ইগো না রেখে জেলাসি, হেট্রেড এগুলো থাকলে কিন্তু স্যাক্রিফাইস আসে না। ব্যক্তির মধ্যে যদি ঈর্ষা, প্রচন্ড অহংকার, আত্মগর্ব এগুলো থাকে, তাহলে তার মধ্যে কিন্তু আত্মত্যাগ আসবে না। টু গেইন স্পিরিচুয়াল ফেভার, অ্যাচিভ পার্সোনাল গ্রোথ, আধ্যাত্মিক ভাবে ভালো থাকা জন্য এবং আত্মোন্নতির জন্য আমাদের কিন্তু ইনার ফুলফিলমেন্টের জন্য স্যাক্রিফাইসটা জরুরি। এরপর হচ্ছে এমব্রেসিং দ্য আননোন অ্যান্ড নিউ, অজানাকে গ্রহণ করা, সাদরে গ্রহণ করা, আনসার্টেনটিকে তার বিরুদ্ধে অভিযোগ না তুলে কনফ্রন্ট করা এবং সেটাকে গ্রহণ করা, সম্মত করা হওয়া, সেটা থেকে মুখ ফিরিয়ে না থেকে সেটাকে অবলীলায়, নির্দ্বিধায় সেটার সামনাসামনি হওয়া, এটার অত্যন্ত প্রয়োজন। এর মানে কি? এমব্রেসিং দ্য আননোন মিনস কি? লেটিং গো অফ দ্য নিড ফর কন্ট্রোল, যে আমি সবকিছু কন্ট্রোল করব না,
যা আসবে তাকে আমায় নিতে হবে। তার মানে এই বোধ যে সমস্ত পরিবেশ, সবকিছু, যা কিছু ঘটবে ভবিষ্যতে, সব আমার হাতে নেই, সব আমার স্পেকুলেশনের মধ্যে থাকবে না। যা আসবে তাকে আমি গ্রহণ করছি। ভিউইং আনসার্টেনটি অ্যাজ এক্সাইটিং রাদার দ্যান স্কেয়ারি। আনসার্টেনটি, যা আমি আগে দেখিনি, যা অনিশ্চয়, হবে কি হবে না জানি না, কেমন হবে জানি না, সেটা সবসময় ভয়প্রদ নয়, ভীতিপ্রদ নয়। সেটা কিন্তু অনেক সময় আমাদের জন্য এক্সাইটিং, অ্যাডভেঞ্চারাসলি নেওয়া, যে সেটাকে দেখি নতুন কি আসছে, সেটাকে আমি নিজের ক্ষমতার দ্বারা কিভাবে ট্যাকল করব। এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, নট স্কেয়ারি। স্টেইং প্রেজেন্ট অ্যান্ড ট্রাস্টিং ইউর এবিলিটি টু অ্যাডাপ্ট। বর্তমানে অবস্থান করা এবং নিজের ক্ষমতার প্রতি আস্থা, যে হ্যাঁ আমি পারবো, যা আসছে তার সাথে আমি যুঝে নিতে পারবো। এটা একটা অসম্ভব ইতিবাচক মানসিকতার প্রকাশ। Leading to personal growth, new opportunities and resilience by reframing challenges as chances for learning, exploring and building confidence. নতুন ভাবে নতুন কিছু শিখন, নতুন কিছু এক্সপ্লোর করা, নতুন ভাবে আত্মবিশ্বাস গঠনের একটা চান্স, যা নিজের ব্যক্তিগত উন্নতিতে সহায়তা প্রদান করে। কেন এই আননোনকে আমরা নিচ্ছি? আমাদের এই ক্ষমতাগুলো নিশ্চয়ই থাকলে তবেই নিচ্ছি। তার বেনিফিশিয়াল দিক কোনটা? ফস্টার্স ইনোভেশন, নতুনত্বকে আমরা পাচ্ছি, নতুনত্বের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ইনোভেটিভনেস বাড়ে আমাদের মধ্যে। এনরিচেস লাইফ, জীবনকে সমৃদ্ধ করে। বিল্ড স্ট্রেংথ, নিজের শক্তি বৃদ্ধি করে। ক্রিয়েটস অপরচুনিটি, সুযোগ দেয়। বহু নতুনত্বের সাথে বহু সুযোগ আসে। আমরা এই প্রসঙ্গে একটা কথা মনে এলো রবীন্দ্রনাথের, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। নতুন যা কিছু তাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে রাজি না হই, পরিবর্তনকে, নতুনকে, তাহলে আমরা হয়তো অনেক বাজে কিছুকে প্রতিহত করতে পারবো, কিন্তু অনেক ভালো কিছুকেও পাবো না। অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কার পুরনো আবিষ্কারটাকে ভুল প্রমাণ করে নতুন আবিষ্কার এসছে, আর প্রত্যেকবারই সেই নতুন আবিষ্কার প্রতিহত হয়েছে সাধারণ মানুষের দ্বারা। কেন না? আগেরটাই তারা চিরসত্য বলে, ধ্রুব সত্য বলে মেনেছে, পরবর্তীটাকে তারা ভ্রম বলেছে। কিন্তু তাই কি? তাহলে তো গ্যালিলিওর আবিষ্কার মিথ্যে হয়ে যেত, তাহলে কি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে এটাই প্রমাণিত হয়ে থাকতো, তাতে কি বিজ্ঞান এগোতো? তাহলে আমরা যদি দ্বার বন্ধ করে দিই যে ভুল আসবে ভেবে, তাহলে সত্য আসার পথ কিন্তু আলো আসার পথ পাবে না। সেটাই এখানে এমব্রেসিং দ্য আননোন অ্যান্ড নিউ, এটাই যার মাধ্যমে বলা হয়েছে। এরপর হচ্ছে কি স্ট্র্যাটেজিস টু এমব্রেস দ্য নিউ, কিভাবে আমরা নতুনকে বরণ করব। শিফট ইউর মাইন্ডসেট পরিবর্তন করতে বলছি। যে মাইন্ডসেট রয়েছে সেই মাইন্ডসেটে নতুনকে আমরা নিতে পারি না। নতুন যে আসবে তার মতো করে মাইন্ডসেটটা গঠন করে নিতে হয়। স্টে প্রেজেন্ট, বর্তমানে থাকতে হবে, সবসময় অতীত যাপন করলে হবে না, বা ভবিষ্যতেও যাপন করলে হবে না। ভবিষ্যতে কি হবে ভেবে বর্তমানটা নষ্ট করলে আমাদের চলবে না। টেক স্মল স্টেপস, ছোট ছোট পা ফেলে এগো। অনেক দূরের কথা ভেবো না। অনেক দূরের কথা ভাবলে, অনেক দূরের দিকে তাকিয়ে আমরা যদি পথ চলি, আমরা হোঁচট খাবো। Acknowledge fear. Recognize that fear is a natural response to uncertainty, but don't let it paralyze you. ভয় হোক, ভয় আসবে, ভীতি আসবে, কিন্তু তুমি সেটার হাত থেকে নিজেকে রক্ষা করবে। ভয়টা যেন তোমাকে না কোলাপস করে দেয়, প্যারালাইজ করে দেয়। তুমি ভয়ের সাথে কনফ্রন্ট করে ভয়কে হারাবে, ভয়ের সাথে যুদ্ধ করে ভয়কে হারিয়ে দেবে। বিল্ড রেজিলিয়েন্স, সহনশীলতা বাড়াবে। কাল্টিভেট কিউরিওসিটি, কৌতূহল বাড়াতে হবে। কৌতূহল না থাকলে নূতনকে নেওয়া যায় না। লেট গো অফ কন্ট্রোল, কন্ট্রোল সবসময় রাখতে গেলে চলবে না। নতুনকে বরণ করতে গেলে আমাদের কন্ট্রোল চলে যায় অনেক সময়। আমরা ভাবি যে পূর্ব পরিচিত
পরিস্থিতিটা রয়েছে সেটা আমার বেশ আয়ত্তের মধ্যে, আই ক্যান কন্ট্রোল ইট, এবং আমি খুব ভালো আছি। কিন্তু সেটা আমাদের অগ্রগতিকে থামিয়ে দেয়, আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে, আমাদের বর্তমানটা নষ্ট করে। এটা করতে দিলে চলবে না। সিক সাপোর্ট, সেরকম হলে ট্রাস্টেড পিপল এবং প্রফেশনালদের সঙ্গে আলোচনা করতে হবে এবং নতুনকে স্বীকৃতি দিতে হবে। আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, নিঃশর্ত স্বীকৃতি। অর্থাৎ এখানে স্বীকৃতি মানে মেনে নেওয়া নয়, মানিয়ে নেওয়া সঠিকভাবে। অর্থাৎ unconditional acceptance is a complete unqualified agreement to something, or the acceptance of people including oneself and life without condition or exceptions. কোন রকম কন্ডিশন ছাড়া মেনে নেওয়া। সব সময় আমরা যা কিছু জীবনে পাই সবকিছু তুল্যমূল্য হিসেব করি, যে এটা যে আমরা নিচ্ছি এটার পরিবর্তে ওটা পাবো তো, বা এটা আমার কতটা লাভ দেবে, এটা আমার কতটা ক্ষতি দেবে। এই তুল্যমূল্য হিসেব দিয়ে জীবন চলে না। অ্যাকসেপ্টেন্স যদি কারোর জীবনে অন্য কোনো ব্যক্তি, বস্তু, বিষয় যার অ্যাকসেপ্টেন্স হয় সেটাকে আনকন্ডিশনালি গ্রহণ করতে হবে, নয়তো কেউ সুখী হতে পারবে না। এই আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সই একমাত্র হ্যাপি হবার ওয়ে মানুষের সামনে। In personal and psychological context, it means accepting yourself, others, and your life for what they are, regardless of flaws or failures, while still acknowledging and dealing with negative behaviors or circumstances in a healthy way. সাইকোলজিক্যাল, মনোবিজ্ঞানের ভাষায় অ্যাকসেপ্টেন্স হলো নিজে যা সেটাকে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। অন্যে যা আমার চারপাশে আমরা মানতে পারি না, দুঃখ পাই, ও আমার সাথে এরকম করলো, আরে ওই মানুষটাই এরকম, ওর স্বাভাবিক প্রবণতাটা এরকম। এভাবে আমাদের বিষয়টাকে অ্যাকসেপ্ট, বিষয়টা যেটা বাস্তব তাকে জেনে মেনে নিতে হবে। আমরা যে মুহূর্তে মানতে পারি না সেই মুহূর্তেই আমরা কিন্তু সাফার করি, এবং এই মানাটা আমরা নিজেরা আমাদের যা কিছু ফ্লস থাকুক সেটাকেও মানতে হবে। ফ্লস গুলোকে, ফেলিয়ার গুলোকে যদি অ্যাডমিট না করি আমরা তার থেকে বেরোতে পারবো না। কিন্তু আমরা মানতে পারি না যে আমাদের দোষ থাকতে পারে, আমাদের অসুবিধা থাকতে পারে, বা আমার মার এই সমস্যা থাকতে পারে, কি আমার দাদার এই সমস্যা থাকতে পারে। আমরা তখন প্রচন্ড রেগে যাই এবং তাদেরকে অভিযোগ করি, তাদের নানা রকম ব্লেম করি, এবং তাদেরকে আমরা আরো ভুল সম্পর্কের দিকে বিষয়টাকে নিয়ে যাই। অ্যাকসেপ্টেন্সটা তাই খুব জরুরি। এর বেনিফিটটা কি? এই প্র্যাকটিসটা, এই যে বললাম একটু আগে আমি, হ্যাপি রিলেশনশিপের জন্য একটা খুব বড় হাতিয়ার হচ্ছে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। আর বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে প্র্যাকটিসিং আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স ক্যান লিড টু গ্রেটার পিস, reduce negative emotions like anger and anxiety, and foster better relationships and overall life satisfaction. প্রচন্ড শান্তি দেয়। অ্যাকসেপ্ট না করতে পারলেই অশান্তি, অ্যাকসেপ্ট করে নিলে শান্তি। অ্যাকসেপ্ট মানে কিন্তু মেনে নেওয়া নয়, মানিয়ে নেওয়া। এবং এই মানিয়ে নেওয়াটা মানুষকে পরিতৃপ্তি দেয়, মেনে নেওয়াটা জোর করে হয়, যেটা একসময় কিন্তু মানুষকে অন্য কোনো পরিণতির দিকে ঠেলে দেয়, নেতিবাচক পরিণতির দিকে। এটা নেগেটিভ ইমোশনকে কন্ট্রোল করে এবং রিলেশনশিপকে ফস্টার করে, ওভারঅল স্যাটিসফ্যাকশন দেয়। মাইন্ডফুলনেস, সচেতন মনোনিবেশ। আমরা সচেতন ভাবে বর্তমানের মুহূর্তটাকে যাপন করি যখন, সেই মুহূর্তে আমরা যা আসছে সেটা কি আসছে বুঝি, এবং যা যাচ্ছে সেটা কি যাচ্ছে, সবটুকু খুব সচেতন ভাবে মুহূর্তগুলোকে যখন যাপন করি, সেটাই মাইন্ডফুলনেস। এখানে অ্যাটেনশন আছে, ইন্টেনশন আছে, অ্যাটিটিউড আছে। এই তিনটে নিয়ে একসঙ্গে মাইন্ডফুল অ্যাওয়ারনেস বা মাইন্ডফুলনেস। It is the practice of intentionally focusing on the present moment, observing your thoughts, feelings, bodily sensations, and surroundings without judgment or reaction. সবটুকু মনের মধ্যে থাকবে, আমি কি আচরণ করছি, অন্যেরা কি করছে, কেন ঘটছে, কিন্তু কোনো অভিযোগ নয়, দেখছি। একটা সদা জাগ্রত প্রহরীর মতন নিজে আমার সময়কে, আমার বর্তমান সময়কে আমি ওভাবে যাপন করছি।
সেখানে কোনো নেতিবাচক ভাবে আমি যাপন করছি না, এবার আলাদা কোনো ইতিবাচক কিছু নেই, একটু অবজেক্টিভলি, একটু নৈর্ব্যক্তিক ভাবে, অথচ পরিপূর্ণভাবে সেটাকে গ্রহণ করছি, সেটাই মাইন্ডফুলনেস। মেডিটেশন, চারপাশে সারাক্ষণ ধ্যানের কথাটা শুনি আজকাল দৈনন্দিন জীবনেও, বা মনোবিজ্ঞান বা অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলো আমাদের মেডিটেশনের উপর জোর দেয়, যেটা আমাদের মেন্টাল পিস বজায় রাখে। সেই মেডিটেশন হচ্ছে ইটস দ্য প্র্যাকটিস অফ ট্রেনিং অ্যাটেনশন অ্যান্ড অ্যাওয়ারনেস, often by focusing on the breath, a mantra or a sensation to achieve mental clarity. আমাদের মনোযোগ বাড়ায়, সচেতনতা বাড়ায়, মানসিক স্বচ্ছতা আনে, শান্ত করে, আবেগগতভাবে স্থিতিশীল করে। আবার মাইন্ড বডি টেকনিক হিসেবে এটা যেহেতু পরিচিত, এটা একটা স্ট্রেস রিডিউসিং টেকনিক। এটা আমাদের ফোকাসকে ইমপ্রুভ করে, সচেতনতা, আত্মসচেতনতা বাড়ায়, সামগ্রিক ভালো থাকাটার উন্নতি ঘটায়। এটা নানা রকম প্র্যাকটিসের মাধ্যমে আমরা নানা রকম ভাবে মেডিটেশনটাকে প্র্যাকটিস করি। কেউ নিজের ভিতরে সংহত করে মনোযোগটাকে, কেউ কোনো স্পিরিচুয়াল কানেকশনের সাথে সংযোগ করে, এরকম নানা রকম প্র্যাকটিস চলে। মেডিটেশন কিন্তু তার প্রাথমিক যে শর্ত সেটা হচ্ছে নিজের মনটাকে একটা কোনো স্থির বিন্দুতে নিবদ্ধ করা দীর্ঘ সময়ের জন্য, যেটা তার ভিতরের অন্তর প্রকৃতিকে স্থিরতা দেয়, সংহতি দেয়, সংযত করে এবং শান্ত রাখে। কি অ্যাসপেক্টস এন্ড বেনিফিটস অফ মেডিটেশন? এটা ফোকাস ঠিক রাখে, গোল ঠিক রাখে এবং এর টেকনিক্স গুলো মাধ্যমে এটা যাপন করতে হবে। এটা হলো কি অ্যাসপেক্ট। আর বেনিফিট হচ্ছে স্ট্রেস আর অ্যাংজাইটি কমিয়ে দেয়, ইমপ্রুভ করে ফোকাসকে, ইমোশনাল হেলথটাকে বাড়িয়ে দেয়, সচেতনতা বাড়ায়, আবেগগত নিয়ন্ত্রণকে আরো উন্নত করে, আর বেটার স্লিপ করে, প্রমোটস হেলদিয়ার স্লিপ প্যাটার্ন। সামগ্রিকভাবে দেহগত, মানসিক, আবেগগত একটা ভারসাম্য বজায় রাখে মেডিটেশন। যোগা, আমি চলে এসেছি একদম লাস্ট যে বিষয়ে, আমাদের কিভাবে আমরা আমাদের আধ্যাত্মিকতা যে বোধ ভালো থাকার মধ্যে সেটাকে প্রথিত করব, তার টেকনিক গুলোতে লাস্ট টেকনিক যোগা। Yoga is an ancient Indian practice uniting mind, body, and spirit through physical postures, breath control, and meditation, aiming for holistic well-being, stress relief, and inner peace, while offering benefits like improved flexibility, strength, balance, better circulation, lower blood pressure, and enhanced mental clarity. এমন কিছু প্র্যাকটিস অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে এটা হয়ে আসছে, যা মাইন্ড বডি দুটোকে একসাথে কার্যকরী করে তোলে এবং আত্মাকে তার সাথে সম্পৃক্ত রাখে। বিভিন্ন ফিজিক্যাল পশ্চার, শ্বাসের নিয়ন্ত্রণ এবং ধ্যান, এগুলো একত্রে এখানে কার্যকরী হয়ে ওঠে। এটা আমাদের নানা রকম স্ট্রেসকে রিলিফ থেকে, মানে স্ট্রেস থেকে রিলিফ হতে, ইনার পিস বজায় রাখতে এবং ব্লাড প্রেশার লো করতে, মেন্টাল ক্ল্যারিটি বাড়াতে এবং ইমোশনালি কাম থাকতে সাহায্য করে। Yoga is a comprehensive system for physical and mental development originating from Sanskrit roots meaning to unite or join. অর্থাৎ আমাদের শারীরিক, মানসিক, আবেগগত সমস্ত বিষয়টার মধ্যে একটা সংহতি স্থাপন, এইটা এই যোগার মাধ্যমে হয়ে থাকে। যোগার কোর কম্পোনেন্ট গুলো হচ্ছে আসন, প্রাণায়াম আর মেডিটেশন। আমি আগেই বলেছি, এই কোর কম্পোনেন্ট গুলোর মাধ্যমে যোগাটি কিন্তু আমরা করে থাকি। আমি এখানে যোগার কতগুলো চিত্র দিয়েছি। এই যোগার বিভিন্ন ভঙ্গিতে যোগার
আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বা প্রত্যঙ্গের উপকার ঘটে, এবং মানে অনুশীলনটা যদি নিয়মিত থাকে তাহলে আমাদের নানা রকম রোগ থেকে এবং মানসিক সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। অ্যামেজিং হেলথ বেনিফিটস, যোগার যে হেলথ বেনিফিটস গুলো হয়, মেনটেন হেলদি হার্ট, বিল্ড মাসেল স্ট্রেংথ, স্ট্রেনদেন ইউর বোনস, হার্ট মাসেল এগুলোকে মানে ভালো রাখে, উন্নত করে ব্লাড সার্কুলেশন, ইমিউনিটি বাড়ায়, ব্লাড সুগার কন্ট্রোল করে, স্ট্রেস রিডিউস করে, ফ্লেক্সিবিলিটি ঠিক রাখে, এবং জয়েন্ট যে অস্থি সন্ধিগুলো থাকে সেগুলোকে সুস্থ রাখে, ভালো ঘুম বজায় রাখে। এগুলোর মাধ্যমে যোগা আমাদেরকে সুস্থ রাখে। তোমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং এর চতুর্থ যে একক, 4th ইউনিট, এখানে শেষ হলো। তোমরা মোটামুটি ভাবে জেনে গেলে কি করে আধ্যাত্মিক ভাবে ভালো থাকার জন্য প্রাথমিক অনুশীলনটুকু করা যায়, এবং তার মাধ্যমে আশা করি যারা পড়ছো তারা নিজেদের জীবনে তার প্রয়োগ ঘটাবে এবং আগামী দিন তোমাদের ভালো হবে। সুস্থ থেকো।